বিস্ময়ে মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী, সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর। প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তে মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময় গাথার দোরগোড়ায়। অজানা সেই জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনে মোবারক সৌরভ এবং আমি শুভ আনোয়ার। দর্শক, শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তি। চাঁদের দুই গোলার্ধের মধ্যকার গঠন এবং প্রকৃতির পার্থক্য এতটাই নাটকীয় যে বিজ্ঞানীরা এটিকে গোলার্ধের দ্বিধা বলে থাকেন। এই রহস্য এবার নতুন মোড় নিল। সম্প্রতি চীনের বিজ্ঞানীরা তাদের চাংয়ে-6 মহাকাশ মিশন থেকে আনা চাঁদের দূর প্রান্তের ধূলিকণা বিশ্লেষণ করে এক চাঞ্চল্যকর তথ্য আবিষ্কার করেছেন। চাঁদের দূরবর্তী অংশের ভেতরের স্তর বা আবরণ তার নিকটবর্তী অংশের আবরণের চেয়ে তুলনামূলক শীতল। চাঁদের রয়েছে দুটি গোলার্ধ, যার একটিকে বলা হয় নিকটবর্তী দিক এবং অন্যটিকে বলা হয় দূরবর্তী দিক। এই দুই গোলার্ধের মধ্যেকার নাটকীয় পার্থক্য রয়েছে। চীনের চাংয়ে-6 মহাকাশ মিশনের মাধ্যমে চাঁদ থেকে আনা ধূলিকণা বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে চাঁদের দূরবর্তী অংশের আবরণ নিকটবর্তী অংশের চেয়ে ঠান্ডা। এই চাঞ্চল্যকর আবিষ্কারটি সম্প্রতি বিশ্বখ্যাত শিক্ষামূলক জার্নাল নেচার জিওসায়েন্সে প্রকাশ করা হয়। চীনের জাতীয় মহাকাশ প্রশাসন এবং চীনের আণবিক শক্তি কর্তৃপক্ষ একটি যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বেইজিং রিসার্চ ইনস্টিটিউট অফ ইউরেনিয়াম জিওলজি, পিকিং বিশ্ববিদ্যালয় এবং শান্তং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল এই গবেষণার নেতৃত্বে ছিল। চাঁদের ভেতরের বেশিরভাগ অংশই হল আবরণ। এটি চাঁদের একদম বাইরের স্তর, অর্থাৎ ভূত্বকের ঠিক নিচে থাকে। প্রাচীনকালে চাঁদে যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হতো তার জন্য এই আবরণই দায়ী ছিল, কারণ এখান থেকেই গরম পদার্থ উপরে উঠে আসত। এ কারণে চাঁদ কিভাবে তৈরি হলো এবং সময়ের সাথে কিভাবে পরিবর্তিত হলো তা জানতে এই আবরণের বৈশিষ্ট্য জানাটা খুবই জরুরি। চাংয়ে-6 মিশন প্রথমবার চাঁদের দূরবর্তী দিক থেকে কিছু মাটির এবং আগ্নেয় শিলার নমুনা নিয়ে এসেছে। এই নমুনাগুলো পরীক্ষা করার জন্য বিজ্ঞানীরা বিশেষ পদ্ধতি ব্যবহার করেছেন। তারা শিলাগুলোর মধ্যে থাকা ক্লিনোপাইরক্সিন এবং প্লাজিওক্লেজের মতো খনিজগুলো বিশ্লেষণ করেছেন। এরপর 3টি আলাদা থার্মোবারোমিটার যন্ত্র ব্যবহার করে হিসাব করেছেন যে এই খনিজগুলো যখন কঠিন হয়েছিল তখন সেগুলোর তাপমাত্রা এবং চাপ কত ছিল। গবেষকরা এরপর দেখেছেন চাঁদের একদম শুরুর দিকে ম্যাগমার রাসায়নিক গঠন কেমন ছিল। হিসাব করে দেখা গেছে যে চাঁদের দূরবর্তী দিকের আবরণের সম্ভাব্য তাপমাত্রা নিকটবর্তী দিকের আবরণের চেয়ে প্রায় 100 সেলসিয়াস কম। বিজ্ঞানীরা তাদের নেচার জিওসায়েন্স প্রবন্ধে লিখেছেন, আমাদের সব তথ্য এটাই প্রমাণ করে যে চাঁদের দূরবর্তী অংশের আবরণ নিকটবর্তী অংশের আবরণের চেয়ে অপেক্ষাকৃত ঠান্ডা ছিল। এই শীতলতা চাঁদের দুই দিকের ভূত্বকের পুরুত্ব এবং তাপ তৈরি করা উপাদানের পরিমাণের পার্থক্যের সঙ্গে মিলে যায়। এই আবিষ্কার চাঁদ কিভাবে উত্তপ্ত হয়েছে এবং কেন এর দুই দিক দেখতে সম্পূর্ণ আলাদা সেই রহস্য বোঝার জন্য গুরুত্বপূর্ণ সূত্র দেবে। গবেষণা দলের একজন প্রধান বিজ্ঞানী লি চিং বলেছেন, চাঁদের নিকট এবং দূরবর্তী দিকের গঠন ও উপাদানের এই পার্থক্যগুলো নিয়ে গবেষণা করলে শুধু চাঁদ সম্পর্কেই আমাদের জ্ঞান বাড়বে না, একই সাথে পৃথিবী কিভাবে পরিবর্তিত হয়েছে সেই সম্পর্কেও আমরা নতুন ধারণা পাব। এই আবিষ্কারটি প্রমাণ করে যে চীনের পারমাণবিক এবং মহাকাশ বিজ্ঞানীরা একসঙ্গে দারুণ কাজ করতে পারেন। এর আগেও 2022 সালের শেষে তাঁরা চাঁদের একটি নতুন খনিজ চেঞ্জ সাইট আবিষ্কার করে এই ধরনের সহযোগিতা দেখিয়েছিলেন। চাংয়ে-6 মিশনটি 2024 সালের মে মাসে শুরু হয়েছিল এবং 53 দিন ধরে জটিল কাজ শেষে সফলভাবে শেষ হয়।
এই মিশনে চাঁদের দূরবর্তী দিক থেকে মোট ১,৯35.৩ গ্রাম নমুনা সংগ্রহ করা হয়েছে। চাঁদের দূরপ্রান্তের এই ঠান্ডা আবরণের আবিষ্কারটি চাঁদের রহস্যময় দুই দিক এবং এটি কিভাবে সময়ের সাথে বিকশিত হয়েছে তা বোঝার জন্য এক নতুন পথ খুলে দিল। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। সপ্তম চায়না হেলিকপ্টার প্রদর্শনীতে নজর কাড়ল দেশীয় প্রযুক্তিতে তৈরি চীনের অ্যাটাকিং হেলিকপ্টার জেড-10। এর অন্যতম শক্তিশালী দিক হল এর স্বল্প উচ্চতায় অবিশ্বাস্য গতি, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য এবং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অস্ত্রের সামঞ্জস্য। এটি শুধু সেনা পরিবহন কিংবা রসদ সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং যুদ্ধক্ষেত্রে সরাসরি আক্রমণ, স্থল সেনাদের সমর্থন এবং শত্রুর সাজোয়া যান ধ্বংসের মতো জটিল কাজগুলো দক্ষতার সঙ্গে সামলাবে। এছাড়াও এই হেলিকপ্টারটি রাতের অন্ধকারে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অত্যন্ত কার্যকরভাবে কাজ করতে পারে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনের উত্তরাঞ্চলের থিয়ানচিন শহরে সম্প্রতি শেষ হয়েছে 4 দিনব্যাপী সপ্তম চায়না হেলিকপ্টার প্রদর্শনী। সেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল চীনের নিজস্বভাবে নির্মিত প্রথম আক্রমণাত্মক হেলিকপ্টার জেড-10। উন্নত নকশা, আধুনিক প্রযুক্তি এবং শক্তিশালী অস্ত্র ব্যবস্থার সমন্বয়ে এটি চীনের বিমান শক্তির এক নতুন মাইলফলক। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হেলিকপ্টারটি স্বল্প উচ্চতায় দ্রুত গতি ও নিখুঁত কৌশল দেখাতে সক্ষম। দিন কিংবা রাত যে কোনো পরিস্থিতিতে এটি সমান কার্যকর। আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি উভয় প্রকার গাইডেড ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম হয় এটি আন্তর্জাতিক পর্যায়ে এক শক্ত প্রতিদ্বন্দ্বী। চীনের পিপলস লিবারেশন আর্মির ফংলেই অ্যারোবেটিক টিম হেলিকপ্টারটির দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করেছে। এই প্রদর্শনীতে সামনের ও পেছনের ককপিটের পাইলটদের নিখুঁত সমন্বয়ই মূল চাবিকাঠি। উড্ডয়নের সময় সামনের পাইলট নিয়ন্ত্রণ নেন, আর একক প্রদর্শনীর সময় আমি নিয়ন্ত্রণে থাকি। আমরা ধোঁয়া ও ফ্লেয়ার ব্যবহার করি যাতে দর্শকরা দৃশ্যটি উপভোগ করতে পারেন। লিউবো জানান, প্রতিটি অ্যারোবেটিক চাল শুধু দৃষ্টিনন্দনই নয়, হেলিকপ্টারটির শক্তি ও সক্ষমতার প্রমাণও দেয়। এর মূল শক্তি এর উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেমে। এই সিস্টেমটি হেলিকপ্টারটির চোখ। লক্ষ্য শনাক্তের পর পাইলট তা নির্ভুলভাবে আঘাত করতে পারেন। সামনের পাইলটের হেলমেটেই রয়েছে অস্ত্র লক্ষ্য নির্ধারণ করার ব্যবস্থা। চোখ যেদিকে যায় কামানো সেদিকে ঘুরে যায়, শুধু ট্রিগার চাপলেই লক্ষ্যবস্তুতে আঘাত হানে। বুদ্ধিমত্তা ভিত্তিক অস্ত্র নিয়ন্ত্রণ, দ্রুত গতিশীলতা এবং নানা পরিবেশে অভিযোজনের ক্ষমতা নিয়ে জেড-10 এখন চীনের আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির প্রতীক। চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন এবং পিপলস লিবারেশন আর্মির যৌথ আয়োজনে 4 দিনব্যাপী এই প্রদর্শনীতে অংশ নিয়েছিল 52টি উড়োজাহাজ মডেল। এর মধ্যে হেলিকপ্টার, মানববিহীন ড্রোন এবং ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ বিমান অন্যতম। মুসলিম মোবারক সৌরভ, সিএমজি বাংলা। রাতের আকাশে হঠাৎ আলোর খেলা, আবার কখনো যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন, এই সব কিছুর মূলে রয়েছে সূর্য থেকে ধেয়ে আসা এক বিশাল শক্তি তরঙ্গ, যা সৌরঝড় বা ভূচম্বকীয় ঝড় নামে পরিচিত। আমাদের জীবনকে গভীরভাবে প্রভাবিত করার ক্ষমতা রাখে এই মহাজাগতিক ঘটনা। ভূচম্বকীয় ঝড় বা সৌরঝড় হল সূর্য থেকে আসা বিশাল শক্তি এবং চৌম্বক কণার বিস্ফোরণ। এই সৌরঝড়ের ফলে সৃষ্ট শক্তিশালী অতিবেগুনি রশ্মি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে আঘাত করে। এর ফলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সাময়িকভাবে দুর্বল বা বিকৃত হয়ে যায়। এই ঝড়ের প্রত্যক্ষ প্রভাব মানুষের স্বাস্থ্যের উপর না পড়লেও এটি পৃথিবীর প্রযুক্তি নির্ভর ব্যবস্থার উপর বেশ কিছু প্রভাব ফেলে। সবচেয়ে দৃশ্যমান প্রভাব হলো রাতের আকাশে অরোরা বা মেরুজ্যোতি সৃষ্টি হওয়া। এছাড়াও এই ঝড়ের কারণে স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে, মহাকাশযান ও স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম কাজ করা ব্যাহত হতে পারে। এমনকি এটি বিদ্যুৎ সঞ্চালন লাইনে অতিরিক্ত কারেন্ট তৈরি করে কিছু ক্ষেত্রে বিদ্যুৎ বিভ্রাটও ঘটাতে পারে। সম্প্রতি চীনের ন্যাশনাল সেন্টার ফর স্পেস ওয়েদার এমন একটি সৌরঝড়ের আগাম পূর্বাভাস দিয়েছে। এই ঝড়ের প্রভাবে সোমবার রাতে উত্তর চীনের আকাশে রঙিন অরোরা দেখা যেতে পারে। এমনকি কিছু অঞ্চলের বাসিন্দারা লাল এবং সবুজ রঙের মিশ্রিত অরোরাও দেখতে পাওয়ার সুযোগ পেতে পারেন। বিজ্ঞানীরা বলছেন, সূর্যের কার্যকলাপ একটি নির্দিষ্ট নিয়মে চলে,
যা প্রায় 11 বছর পর পর সম্পূর্ণ হয়। এটা অনেকটা প্রকৃতির চক্রের মতো। এই নিয়ম অনুসারে সূর্যের বর্তমান চক্রটি 2019 সালে শুরু হয়েছে। এখন 2024 এবং 25 সাল হলো এই চক্রের সবচেয়ে শক্তিশালী সময়। যখন এই সময় চলে তখন সূর্য থেকে শিখা এবং ভূচৌম্বকীয় ঝড় বেশি তৈরি হয়। বিজ্ঞানীরা বলছেন এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, বরং সম্পূর্ণ স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া। অর্থাৎ এই বছরগুলোতে সৌরঝড় বাড়লে অবাক হওয়ার কিছু নেই, কারণ এটাই সূর্যের নিয়মিত চক্রের অংশ। এবার প্রাণ ও প্রকৃতি। চীনে বিলুপ্তপ্রায় প্রজাতি প্রোজেওলস্কি ঘোড়ার সুরক্ষায় এক নতুন অধ্যায় শুরু হয়েছে। সম্প্রতি 28টি প্রোজেওলস্কি ঘোড়াকে চীনের উত্তর পশ্চিমাঞ্চলের কানসু প্রদেশের তুনহুয়াং শহরের একটি প্রাকৃতিক সংরক্ষণাগারে স্থানান্তর করা হয়েছে। এই স্থানান্তর চীনের দীর্ঘমেয়াদী সংরক্ষণ প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ, যার লক্ষ্য হল এই বিপন্ন প্রজাতিকে বন্য পরিবেশে ফিরিয়ে আনা। দৃঢ় শরীর, ফ্যাকাশে বাদামি রং এবং সোজা কেশরযুক্ত প্রোজেওলস্কি ঘোড়া হল পৃথিবীর একমাত্র অবশিষ্ট বন্য ঘোড়ার প্রজাতি। একসময় চীনের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল এবং মঙ্গোলিয়ার কিছু অংশে এদের অবাধ বিচরণ ছিল, কিন্তু শিকার এবং বাসস্থান হারানোর ফলে 1960-এর দশকে বন্য পরিবেশে এরা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। বর্তমানে এরা চীনের প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে তালিকাভুক্ত এবং আন্তর্জাতিকভাবে বিপন্ন। সম্প্রতি চীনের 28টি প্রোজেওলস্কি ঘোড়াকে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের কানসু প্রদেশের তুনহুয়াং শহরের একটি প্রাকৃতিক সংরক্ষণাগারে স্থানান্তর করা হয়েছে। এই স্থানান্তর প্রক্রিয়া ছিল একটি বড় চ্যালেঞ্জ কর্মযজ্ঞ। 28টি ঘোড়াকে 4টি ভিন্ন ভিন্ন দলে ভাগ করে কানসু প্রদেশের এই শহর এন্ডেঞ্জার্ড অ্যানিমেল প্রোটেকশন সেন্টার থেকে তুনহুয়াং ওয়েস্ট লেক ন্যাশনাল নেচার রিজার্ভে নিয়ে যাওয়া হয়। এই পথের দূরত্ব ছিল প্রায় 1030 কিলোমিটার, যা সড়ক পথে প্রায় 15 ঘন্টার যাত্রাপথ। যাত্রাপথে ঘোড়াগুলো যাতে সম্পূর্ণ সচেতন থাকে এবং নিজেদের মধ্যে লড়াই না করে, সেই জন্য ব্যবস্থা করা হয়েছে আলাদা আলাদা যানবাহন। এই স্থানান্তরের মূল উদ্দেশ্য হল ঘোড়াগুলোকে তাদের নিজস্ব পরিবেশে ফিরিয়ে নিয়ে যাওয়া, যাতে তারা বন্য ঘোড়ার মতো স্বাধীনভাবে টিকে থাকতে পারে। এর ফলে তাদের বংশগত বৈচিত্র্য বাড়বে, যা এই প্রজাতির টিকে থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ। তুনহুয়াং ওয়েস্ট লেক ন্যাশনাল নেচার রিজার্ভের কর্তৃপক্ষ ধীরে ধীরে ঘোড়াগুলোকে প্রাকৃতিক পরিবেশে মুক্ত করে দিচ্ছে। বর্তমানে 28টি ঘোড়া মুক্ত করার ফলে তুনহুয়াংয়ের এই প্রাকৃতিক সংরক্ষণ এলাকায় প্রোজেওলস্কি ঘোড়ার মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 112টিতে। এই সফল স্থানান্তর প্রক্রিয়া চীনের 1985 সালে শুরু হওয়া সংরক্ষণ কর্মসূচির একটি অংশ, যার মাধ্যমে বিদেশ থেকে প্রোজেওলস্কি ঘোড়াগুলোকে ফিরিয়ে আনা হয়েছিল। শিনচিয়াং এবং কানসুতে প্রজনন কেন্দ্র প্রতিষ্ঠা করে চীন এই বিরল প্রজাতির ঘোড়ার সংখ্যা বাড়াতে সক্ষম হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রশংসা অর্জন করেছে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। একসময় দূষণ ও শুষ্কতায় প্রাণহীন ছিল শিনচিয়াংয়ের বোস্টন লেক, কিন্তু সুপরিকল্পিত পুনরুদ্ধার উদ্যোগের ফলে এখন এটি পরিণত হয়েছে চীনের বৃহত্তম স্বাদু পানির লেকে। ফিরেছে জীববৈচিত্র্য, বেড়েছে মাছের উৎপাদন ও পর্যটন। বোস্টন লেকের এই ফিরে আসা প্রমাণ করে মানব প্রচেষ্টা ও পরিবেশ সচেতনতা থাকলে প্রকৃতি আবারও জেগে উঠতে পারে নতুন জীবনে। বোস্টন লেকের ফিরে আসার গল্পটা চলুন শুনে আসে। উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল। এই অঞ্চলের 1/4 জুড়ে রয়েছে বিস্তৃত মরু ও শুষ্ক ভূমি। প্রতিকূল এই পরিবেশে একটি আশীর্বাদের নাম হল বোস্টন লেক। কিন্তু পরিবেশগত সংকটের কারণে দীর্ঘদিন ধরে এই লেক ছিল এক নিষ্প্রাণ লেক। শিল্প দূষণের করাল গ্রাস এবং পানির স্তর নিচে নেমে যাওয়ায় চীন সরকার 2012 সালে এটিকে পরিবেশগত লাল সতর্কতার তালিকায় অন্তর্ভুক্ত করে। পরবর্তীতে এলাকার স্থানীয় কর্তৃপক্ষ এই গুরুত্বপূর্ণ জলজ সম্পদকে বাঁচাতে গ্রহণ করে একটি মহাপরিকল্পনা। পুনরুদ্ধার প্রকল্পের প্রথম কাজ ছিল পানির প্রবাহ ফিরিয়ে আনা।
এ লক্ষ্যে 2018 সালে শুরু করা হয় একটি ইকো ট্রান্সফার কার্যক্রম। শুরু করা হয় খাইতু নদী থেকে পানি আনার কার্যক্রম। এরপর 2022 সালে প্রথমবারের মতো লেকের পানি সরবরাহের জন্য শত শত কিলোমিটার দূরের ছিংশুয়ে নদীর পূর্ব এবং পশ্চিম শাখাগুলোর প্লাবনদ্বারগুলো খুলে দেয়া হয়। এভাবে গেল 8 বছরে এই লেকে পানি পাঠানো হয় মোট 15.4 বিলিয়ন ঘনমিটার এবং লেকের পানির স্তর বজায় রাখা হয় প্রায় 1046.8 মিটারে। পাশাপাশি দূষণের উৎসগুলো বন্ধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রতি মাসে পানির গুণমান পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করা শুরু হয়েছে। এই সম্মিলিত প্রয়াসের ফলে চলতি বছর 2025 সালে লেকের গড় পানির মান মোটামুটি ভালো গ্রেডে উন্নীত হয়েছে, যা এর পরিবেশগত স্বাস্থ্যের একটি স্পষ্ট নির্দেশক। বর্তমানে এই লেকে শুধু পানির প্রবাহই ফিরে আসেনি, বরং এটি এখন পরিণত হয়েছে চীনের বৃহত্তম পানির লেকে। এটি দেশের শীর্ষস্থানীয় একটি মৎস্য উৎপাদন ক্ষেত্রে রূপান্তরিত হয়েছে। 2012年以前，咱们这个湖面 2012 সালের আগে এই লেকটি অনেক ছোট ছিল। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে পানির কাছে যেতে আপনাকে কয়েকশো মিটার হাঁটতে হতো, কিন্তু এখন দেখেন লেকটি বেশ প্রসারিত হয়েছে। মাছের প্রজাতিও বাড়ছে। বর্তমানে 300টিরও বেশি প্রজাতির মাছ রয়েছে এই লেকে এবং এই বছর মাছ ধরার পরিমাণ হবে 6000 টন, যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ। 产值今年应该是在6000吨左右，翻了将近1番。একসময় সংকটাপন্ন এই লেক এখন মাছের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই অঞ্চলের জেলেরা এখন মাছ শিকারের ক্ষেত্রে কঠোর পরিবেশগত নীতিমালা অনুসরণ করেন। জালে ছোট মাছ ধরা পড়লে তা তৎক্ষণাৎভাবে ছেড়ে দেন এবং মাছের মজুদ বজায় রাখতে নিয়মিতভাবে লেকে মাছের পোনা ছাড়া হয়। শুধু মৎস্যজীবীদের জন্যই এই লেক এখন আশীর্বাদ নয়, পুরো দেশ থেকে দর্শনার্থীরা এখন ভিড় করছেন এই লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য। ফলে লেকটি এখন এখানকার পর্যটন খাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বোস্টন লেকের এই রূপান্তর শিনচিয়াংয়ের বৃহত্তম পানি ব্যবস্থাপনার একটি ছোট অংশ। 2021 সাল থেকে শুরু হওয়া চীনের 14তম পঞ্চবার্ষিকীর পরিকল্পনার অধীনে শিনচিয়াং পানি অবকাঠামোতে 158 বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করা হয়েছে। এই বিনিয়োগের ফলে 18টি বৃহৎ ও মাঝারি এবং 28টি ছোট জলাধার প্রকল্পের কাজ শেষ হয়েছে এবং গ্রামীণ এলাকায় ট্যাবের পানি পৌঁছাচ্ছে 99.4%। বোস্টন লেকের এই ফিরে আসা প্রমাণ করে মানব প্রচেষ্টা, সুদূর প্রসারী পরিকল্পনা এবং পরিবেশ সুরক্ষার প্রতি অঙ্গীকারবদ্ধতা থাকলে যে কোনো পরিবেশগত বিপর্যয় থেকে প্রত্যাবর্তন ঘটানো সম্ভব। সিংচিয়াংয়ের বোস্টন লেকের গল্প শুধু গল্পই নয়, এটি শুষ্কতার মধ্যে জীবনের জয়গান। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। সাগর তীরে নিঃশব্দে ফুটছে নতুন প্রাণের সম্ভাবনা। চীনের হাইনান প্রদেশের সানশা সিটি এখন সবুজ সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণের এক আশার আলো। চলতি বছরে এই অঞ্চলের দ্বীপগুলোতে প্রায় 100টি কচ্ছপের বাসা শনাক্ত হয়েছে। সুরক্ষা ও নানান বৈজ্ঞানিক উদ্যোগের ফলে এই অঞ্চলে গড়ে উঠেছে একটি নিরাপদ প্রজনন। দক্ষিণ চীনের হাইনান প্রদেশের সানশা সিটি বর্তমানে সবুজ সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণের একটি উল্লেখযোগ্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। চলতি বছরের শুরু থেকেই এই অঞ্চলের বিভিন্ন দ্বীপপুঞ্জে প্রায় 100টি কচ্ছপের বাসার সন্ধান পাওয়া গেছে, যা এই অঞ্চলের কচ্ছপ সংরক্ষণ প্রচেষ্টার একটি নতুন দিগন্তের সূচনা করেছে। সানশা সিটি 2007 সালে প্রতিষ্ঠিত হয়, যার অধীনে রয়েছে ছিসা, ছংসা ও নানসা দ্বীপপুঞ্জ সহ বিশাল সামুদ্রিক এলাকা। এই অঞ্চল বর্তমানে চীনের সবুজ সামুদ্রিক কচ্ছপের প্রজননের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত হচ্ছে। ছিসা দ্বীপপুঞ্জের পেইতাও দ্বীপে তৈরি হয়েছে চীনের সবচেয়ে বড় প্রাকৃতিক ডিম পাড়ার এলাকা। এখানেই সম্প্রতি একজন টহল কর্মকর্তা কিছু কচ্ছপকে ডিম পাড়তে দেখেছেন, যা ইঙ্গিত দেয় এই এলাকাটি কচ্ছপদের জন্য কতটা নিরাপদ এবং উপযোগী হয়ে উঠেছে। এবছর পেইতাও দ্বীপে প্রায় 100টি কচ্ছপের বাসা শনাক্ত হয়েছে।
টহল কর্মকর্তা ছং চিয়াংতাও বলেন, এখন পর্যন্ত 4টি বাসা সক্রিয় রয়েছে। এর মধ্যে প্রথম ডিমগুলো 13 জুন পাড়া হয়েছে। সাধারণত এই ডিমগুলোর ইনকিউবেশন পিরিয়ড থাকে 45 থেকে 50 দিন। শুধু পেইতাও নয়, নানসা দ্বীপপুঞ্জের ইয়ংসু রিফেতেও কচ্ছপের নতুন ডিম পাড়ার স্থান হিসেবে আবিষ্কৃত হয়েছে। দর্শক, সামনে অপেক্ষা করছে আরও বহু বিষয়, আরও না বলা কথা। আজকের মতো এইটুকুই। আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে প্রাণ প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।